দর্শক আসসালামু আলাইকুম। এবার ইরান ব্যাপারে মার্কিন গোয়েন্দাদের একটা ভয়ঙ্কর তথ্য তারা প্রকাশ করেছে। আমরা অনেকেই মনে করেছি যে বা অনেকেই ভেবেছি, অনেক বিশ্লেষকরা ভেবেছে যে ইভেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইরানের নেতৃত্বের মধ্যে ফাটল ধরেছে, কিন্তু এটা যে পুরোটাই ভুল। ইরানের নেতৃত্ব যে সাবেক বা অতীতের নেতৃত্বের চাইতে বর্তমানে নেতৃত্ব যে অনেক কঠিন, অনেক দূরদর্শী, অনেক পারদর্শী এবং অনেক শক্তিশালী, সেটার তথ্য প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রেরই গোয়েন্দা সংস্থারা। তারা কিন্তু শুধু মার্কিন গোয়েন্দা সংস্থারা, ইউরোপীয় ইউনিয়নের গোয়েন্দা সংস্থারাও এটা কিন্তু প্রকাশ করেছে। ইভেন সারা বিশ্বের গোয়েন্দা সংস্থারা এখন জানতে পেরেছে যে ইরানের যে সাবেক যে নেতৃত্ব, সেই নেতৃত্বের চাইতে বর্তমান নেতৃত্ব অনেক শক্তিশালী এবং এই নেতৃত্বের নেতৃত্ব দিচ্ছে সেটা বর্তমানে যে সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। দেখেন, এখন হয়তো বা নেতৃত্ব মোস্তফা খামেনি এককভাবে নিচ্ছেন না, কিন্তু যেভাবে নেতৃত্বটা নিচ্ছেন সেই নেতৃত্বটা অনেক শক্তিশালী, অনেক মজবুত। আসেন আমরা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই, এবং এই প্রতিবেদনটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে আসলে ইরানের যে সুপ্রিম পাওয়ার, তিনি যে মিডল স্টেটে যে তার যে পাওয়ার বা এতটাই বিস্তার হবে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, যে আসলে ইরানের প্রভাবটা এতটা কিসের জন্য। দেখেন, ইরানের যে সাম্রাজ্য বা ইরানের যে পাওয়ার, সেটা নিয়ে অনেকে অনেকভাবে মন্তব্য করতে পারেন। অনেকেই কিন্তু তারা বলতে পারেন যে আসলে ইরানের যে এই বর্তমান পরিস্থিতি বা বর্তমানে যে তাদের যে অবস্থান, এই অবস্থান কিন্তু আগের চেয়ে অনেকটাই শক্তিশালী। দেখেন, এখানে একটা প্রতিবেদনে প্রকাশ করেছে যে ইরানের সুপ্রিম লিডার যিনি মোস্তফা খামিনি আছেন, সেখানে কিন্তু বলা হয়েছে যে এখানে মোস্তফা খামিনির নেতৃত্বে তাদের একটা গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপটাই বর্তমান ইরানকে নেতৃত্ব দিচ্ছে। এবং এই নেতৃত্বটা গত যে নেতৃত্ব ছিল আয়াতুল্লাহ আলী খামিনির 37 বছরের শাসন আমল, তার চাইতেও অনেকটাই শক্তিশালী বর্তমানে নেতৃত্ব। যার কারণে যুক্তরাষ্ট্র কিন্তু বারবার তার কাছে কিন্তু বিভিন্ন রিপোর্ট আসতেছে। এই জন্য এই রিপোর্ট আসার পরেও কিন্তু তিনি কিন্তু ইরানের উপর আক্রমণ করতে চেয়েও কিন্তু আক্রমণ করার সাহস পাচ্ছে না। কেন পাচ্ছে না? যে ইরান সম্পর্কে যে সমস্ত ভয়ানক তথ্য ইতিমধ্যে তার দেশের যে গোয়েন্দা সংস্থা, ইভেন অন্যান্য রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থারা দিয়ে আসছেন, সেটা অত্যন্ত ভয়ানক। গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট অত্যন্ত ভয়ানক। এই ভয়ানক রিপোর্টের কারণে হয়তোবা অনেকেই মনে করতেছেন যে আসলে আগামী দিনে ইরানকে শাসানো বা ইরানকে দামানো অনেকটাই কঠিন হয়ে যাবে। দেখেন, এখানে আলী খামেনির মৃত্যুর পরে তেহরানের শীর্ষ ক্ষমতার শূন্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, যে এই শূন্যতা পূরণের জন্য সেখানে তার উত্তরসূরি তার ছেলে মোস্তফা খামেনিকে কিন্তু নিয়োগ দেওয়া হয়। কিন্তু অনেকে বলেছিলেন যে মোস্তফা খামেনি হয়তোবা সুপ্রিম লিডার আছেন, কিন্তু আসলে তিনি নির্দেশনা দিচ্ছেন না, তার অবর্তমানে কেউ বা কাহারা নির্দেশনা দিচ্ছে। এবং মোস্তফা খামেনি হয়তো অসুস্থ অবস্থায় আছেন, তিনি হয়তোবা এই দেশ সম্পর্কে বা যুদ্ধ সম্পর্কে তেমন কোনো একটা তার কোনো ধারণা নেই। কিন্তু দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে একটা ভয়ানক তথ্য যখন আপনারা জানতে পারবেন, তখন বুঝতে পারবেন যে আসলে মোস্তফা খামেনি কি জিনিস। হ্যাঁ, দেখেন, এখানে মোস্তফা খামেনি আনুষ্ঠানিক একটা নেতৃত্ব আছে, সেটা সেখানে বলার চেষ্টা করেছে যে আনুষ্ঠানিক নেতৃত্ব থাকলে আসলে সেখানে তার যে প্রভাবটা, এটা অনেকে মনে করছে যে না, নাই। বরং তেহরানের নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখছে একটি ছোট ও প্রভাবশালী গোষ্ঠী, যাদের বেশিরভাগ ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এবং বর্তমান সাবেক সিনিয়র কমান্ডাররা। এই দেখেন, এখানে একটা কথা চলে আসছে, যেটার নাম, এই গোষ্ঠীর নাম দিছে ব্যান্ড অফ ব্রাদার্স। যে এই যে গোয়েন্দা সংস্থার রিপোর্টে বা এই যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যেটা যেটা যে ব্র্যান্ডের নাম আসছে, সেটা হচ্ছে ব্যান্ড অফ ব্রাদার্স। অর্থাৎ এই ব্যান্ড অফ ব্রাদার্সে শুধুমাত্র মোস্তফা খামেনির লিডারশিপ না, মানে লিডিং দিচ্ছে না, সেখানে দেখেন কারা থাকছে। সেখানে গত যে এই যে বর্তমানে ইসলামিক রেভলিউশনের গার্ড কর্পস এর বর্তমান এবং সাবেক সিনিয়র কমান্ডাররা। আমরা জানি যে 1980 সালে ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় ইয়াং যে যারা সেনা কর্মকর্তা ছিল, তারা কিন্তু খুব অল্প বয়সে জেনারেল হয়ে যায়, এবং জেনারেল হওয়ার পরে তারা রিটায়ার করে। সেই সমস্ত জেনারেলরা মধ্যে কিছু খুবই মানে শক্তিশালী জেনারেল যারা ছিল এবং খুব চতুর পারদর্শী জেনারেল ছিল, যারা দূরদর্শী জেনারেল ছিল, তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা সংস্থাগুলো নিয়ন্ত্রণে চলে আসে তারা রিটায়ার করার পরে। এবং এই প্রভাবশালী কমান্ডারদের অনেকে মোস্তফা খামেনির খুব ব্যক্তিগত এবং দীর্ঘদিনের সম্পর্ক তাদের সাথে রয়েছে। সেই সম্পর্কটা গড়ে উঠেছে কিভাবে? আলী খামেনির যে অফিসে মোস্তফা খামেনি যে তিনি কাজ করতেন, এবং ওই কমান্ডাররা সেখানে আসা যাওয়া করতো, যার সুবাদে এই মোস্তফা খামেনির সাথে তাদের একটা সুসম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। সবাই তাকে ভাইয়া হিসেবে কিন্তু বলার চেষ্টা করে। যেমন আমাদের দেশে ভাইয়া গ্রুপ আছে না বর্তমান সরকারের, তিনি কিন্তু ভাইয়া হিসেবে কিন্তু সবচেয়ে বেশি পরিচিত। তেমনি মোস্তফা খামেনি তখন ভাইয়া হিসেবে পরিচিত ছিল। এই ভাইয়াকে তারা এতটাই মানে তাদের সাথে সম্পর্ক গড়ে ওঠে, সেটার প্রভাবটা
এটা বর্তমান পরিস্থিতির উপর কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আসলে এই ভাইয়াকে তারা কতটা সম্মান করতো বা কতটা তারা শ্রদ্ধা করতো। দেখেন আজকে এই প্রতিবেদনে চলে আসছে যে এই ভাইয়া গ্রুপের সদস্যরা, অর্থাৎ এই যে বর্তমান সাবেক এবং বর্তমানে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের যে সিনিয়র কমান্ডার আছে, তারা এই ব্যান্ড অফ ব্রাদার্সের সদস্য। তারাই একমাত্র এই যে বর্তমান পরিস্থিতি, ইরানের যে পরিস্থিতি, তারা কিন্তু এটা পর্যবেক্ষণ করতেছে এবং সিদ্ধান্ত নিতেছে, এবং তারা একটা সিদ্ধান্তের মধ্যে আসে। এই যে যারা সুপ্রিম পাওয়ার, এই যে ব্যান্ড অফ ব্রাদার্সের যারা সদস্য আছে, তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তটা গ্রহণ করার পরে তারপরে তাদের যে সুপ্রিম লিডার মোস্তফা খামেনি, এই মোস্তফা খামেনিকে তারা জানায়। মোস্তফা খামেনির কাছে কয়েকটি সিদ্ধান্ত যায়। এই যে ব্যান্ড অফ ব্রাদার্সের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো, একটা সিদ্ধান্ত থাকে না, তাদের কাছে 2, 3, 4, 5, 7টা সিদ্ধান্ত থাকে যে এই এর পরিপ্রেক্ষিতে এই কাজটা, এর পরিপ্রেক্ষিতে এই অ্যাকশনটা, সামরিক যে সমস্ত তাদের কৌশল আছে, সাবেক ইরাকের যুদ্ধের সাথে তাদের যে সফলতার যে গল্পগুলো আছে, তারা কিভাবে সেটা প্রতিপক্ষকে কিভাবে তারা মুভ করছে, প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করছে, সেই সমস্ত বিষয়গুলো তারা বিভিন্ন ইনফরমেশন মোস্তফা খামেনিকে বলে যে এইভাবে যদি আমরা পদক্ষেপ নিতে পারি তাহলে হয়তো বা আমরা সফল হতে পারবো। তো সবগুলো যখন পদক্ষেপ যখন মোস্তফা খামেনির সামনে যায়, তখন মোস্তফা খামেনি সেখান থেকে একটি সিদ্ধান্তকে তিনি সিলেক্ট করে দেন যে এইভাবে আমাদেরকে সামনে এগোতে হবে। সেটাই সেই অনুপাতেই বর্তমান যে এই যে কমান্ডাররা, সাবেক কমান্ডাররা যারা, তাদের যে ব্যান্ড অফ ব্রাদার্স নামে যে এই কমান্ডাররা যারা আছে, তারা সেটাকে তাদের যে বর্তমানে রেভলিউশনারি গার্ডের যা সিনিয়র কর্মকর্তারা আছে তাদের মধ্যে ছড়িয়ে দেয় যে হ্যাঁ, তোমরা এইভাবে তোমরা সিলেক্ট করো, এইভাবে মুভ করো, তোমরা এইভাবে যুক্তরাষ্ট্রকে তোমরা ফেস করতে পারো, তাহলে তোমরা হয়তো বা সফল হতে পারবে। যুদ্ধের সকল প্রকারের কৌশল এবং কূটনৈতিক সম্পর্ক, যেভাবে কোন কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়তে হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু বর্তমান সরকারকে তারা নির্দেশনা দিচ্ছে। এটা ঠিক যে বর্তমানে একক সিদ্ধান্তে কোনো কাজ হচ্ছে না। মোস্তফা খামেনির এই ব্যান্ড অফ ব্রাদার্সের লিডার, তিনি ব্যান্ড অফ ব্রাদার্স থেকে যে সিদ্ধান্তটা যায়, সেই সিদ্ধান্তটাকে তিনি ওভাবেই তিনি কমান্ড করেন। এই সকল সিদ্ধান্ত থেকে তিনি একটি সিদ্ধান্তকে তিনি সিলেক্ট করেন, যার কারণে যে এই যে বর্তমানে যে গোষ্ঠী ব্যান্ড অফ ব্রাদার্স, এই গোষ্ঠীটা খুবই শক্তিশালী, এবং এটাকে অনেকে বলার চেষ্টা করছে যে, যেমন বিশেষ করে যুক্তরাষ্ট্রের টেনিস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানী সাইদ গোলকার জানান যে এই ব্রাদারহুড নেটওয়ার্কের সদস্যরা একে অপরের নজরদারিতে রাখে। দেখেন কতটা কঠিন এবং কতটা মানে ভয়ঙ্কর এই গোষ্ঠীটা। এই গোষ্ঠীটা যে আরেকজনের সাথে ব্যালেন্স করবে বা কোনো পরাশক্তির সাথে তারা যে যদি আবার শত্রুতা করে, দেখেন অনেক সময় দেখা যায় যে সরকারের সবচেয়ে কাছের নিকটতম ব্যক্তিরা কিন্তু শত্রু রাষ্ট্রের সাথে বা শত্রু ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তুলে তার ক্ষতি করে থাকে। তেমনি এই যে ব্রাদারহুড সমস্যা, ব্রাদারহুড নেটওয়ার্ক যারা মানে ব্যান্ড অফ ব্রাদার্সের সদস্যরা একে অপরের প্রতি নজরদারি রাখে। দেখেন ধরেন আমি আপনি এই ব্যান্ডের সদস্য, আমি আপনাকে ফলো করতেছি, আপনি আমাকে ফলো করতেছেন, যে আমি কোন পথে যাচ্ছি বা আপনি কোন পথে যাচ্ছেন। একে অপরের কিন্তু তারা কিন্তু একই গ্রুপের সদস্য, বাট একে অপরকে তারা ফলো করতেছে। কেউ ভিন্ন কোনো খাতে বা ভিন্ন কোনো দিকে তারা নজর দিচ্ছে কিনা, এই রিপোর্টগুলো কিন্তু আবার মোস্তফা খামেনির কাছে কিন্তু পৌঁছাচ্ছে। সে সেখান থেকে কিন্তু তারও একটা নিজস্ব একটা গ্রুপ আছে, বা নিজস্ব গ্রুপ তো এটাই, তারও কিন্তু একটা যাচাই বাছাই করার একটা হয়তোবা তার খুব কাছের সদস্য থাকতে পারে। তারা এই সমস্ত সদস্যদেরকে যাচাই বাছাই করতেছে যে কে কোন দিকে দৌড়াচ্ছে। তো এটা এতটা শক্তিশালী গোয়েন্দা সংস্থা বা এতটা শক্তিশালী এই ব্রাদারহুড গ্রুপ, এই গ্রুপটা আগামী দিনে দেখেন কিভাবে বর্তমান সিচুয়েশনে যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তি রাষ্ট্রের সাথে কিভাবে নেতৃত্ব দিচ্ছে এবং কিভাবে তারা যুদ্ধ পরিচালনা করছে, এবং নাকানি চুবানি খাওয়া দিচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রকে, ইসরায়েল বাহিনীকে এই ব্রাদারহুড গ্রুপ, ব্রাদারহুড সদস্যরা, অর্থাৎ ব্যান্ড অফ ব্রাদার্স নামের যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীটাই কিন্তু তাদের যে সাবেক যে কমান্ডিং সিস্টেম ছিল ইরাক যুদ্ধের সাথে তাদের যে সফলতা ছিল, সেটাই তারা বারবার অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে, সেটাই বারবার রিপ্লাই করার চেষ্টা করতেছে, যার কারণে তারা খুব সহজেই যুক্তরাষ্ট্রের শক্তিকে পরাজিত করতে সক্ষম হচ্ছে। আজকে মোস্তফা খামেনি কিন্তু একদিনে জন্ম নেয়নি, একদিনে তৈরি হয়নি। তার বাবা আলী খামেনির নেতৃত্বে যত 37টা বছর তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি খুব কাছ থেকে দেখেছেন, যে তার বাবার নেতৃত্ব দেখেছেন, এবং তখনকার সময় সামরিক যারা কর্মকর্তা কমান্ডার ছিল তাদের কার্যক্রমগুলো তিনি পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন যে কোন সিচুয়েশনে কোন কমান্ডিং, কোন সিচুয়েশনে কোন অর্ডার কোনটা কখন দিতে হয়, সেটা মোস্তফা খামেনি খুব ভালো করেই জানেন। যার কারণে তিনি বর্তমানে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে লিডিংশিপ করছেন, সেই মানে ধারাবাহিকতায়
যদি আগামী দিনে চলতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যে ইরান অদ্বিতীয় বা অপ্রতিদ্বন্দ্বী একটি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এতটাই বিস্তার করবে যেটা কেউ কল্পনা করতে পারেনি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের সাথে ব্যর্থ হয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। আমরা জানি যে আগামী দিনে যুক্তরাষ্ট্র হয়তোবা খুব শীঘ্রই এখানে ইরানের সাথে তাদের একটা শান্তি চুক্তি করে তাকে দেশ থেকে চলে আসতে হবে। এটা বাস্তবতা, কারণ ইরানের সাথে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের যে সামরিক শক্তি সেটা দিয়ে কোনোভাবে কিন্তু তারা কিন্তু পেরে উঠতেছে না, যার কারণে অচিরেই দেখবেন যে ট্রাম্পের পক্ষ থেকে একটি ঘোষণা আসতেছে যে ইরানের সাথে তারা পারমাণবিক চুক্তি খুব শীঘ্রই করতে যাচ্ছে এবং এটি শান্তি চুক্তি করতে যাচ্ছে। এটার ঘোষণা খুব শীঘ্রই দিয়ে দিবে, কারণ ইরানের যে এই যে বর্তমান গোষ্ঠী ব্যান্ড অফ ব্রাদার্স এর সাথে কৌশলে বলেন, রণক্ষেত্রে বলেন, কোনোভাবে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি দিয়ে টিকে থাকতে পারতেছে না, যার কারণে হয়তো আগামীতে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইরানের এই ব্যান্ড অফ ব্রাদার্স আগামী দিনেই বিশ্বের ভিতরে একটি অপ্রতিদ্বন্দ্বী অপরাজিত শক্তি বা চিরপ্রতিদ্বন্দ্বী একটি সামরিক শক্তিতে পরিণত হতে পারে। যে কোনো সরকারের সাথে যে কোনো দেশের সাথে চ্যালেঞ্জ ছুটতে পারে তারা। দর্শক, হয়তোবা আমার এই ছোট্ট অ্যানালাইসিস থেকে আমি যেটা ততটুকু বুঝতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। হয়তোবা আমার মতের সাথে হয়তো অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন বা অনেকেই একমত পোষণ করতে পারেন, তবে একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে আসলে এই ব্যান্ড অফ ব্রাদার্স কতটা শক্তিশালী, কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার বর্তমান কিছু প্রেক্ষাপট আপনারা পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন। এবং আগামী দিনে ব্যান্ড অফ ব্রাদার্স আগামী দিনে আরো শক্তিশালী হতে যাচ্ছে সেটারও কিন্তু অনেকটাই বহিঃপ্রকাশ আমরা বর্তমানে কার্যক্রম দেখে বুঝতে পারছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে যাবেন এবং আমার এই ভিডিওতে যদি আপনাদের মাধ্যমে আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিয়ে থাকতে পারি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ, ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, পরবর্তী কোনো বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যখন, আপনারা ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। দর্শক, সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার জায়গা থেকে নিজেদের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।